ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি সিম্বলিজম নিয়ে ডিসকাস করব। তোমাদের আমার আগের ভিডিওতে তোমরা রিকোয়েস্ট করেছিলে, থ্যাংক ইউ ফর দ্যাট, যে সিম্বলিক বা ইন্টারপ্রিটেটিভ যে অ্যাপ্রোচগুলো আছে সেগুলো নিয়ে যদি আমি কিছু ডিসকাস করে দিই। দেখো, সিম্বলিজমের একটা ছোট আইডিয়া অ্যাবাউট দ্য রিলিজিয়াস বিলিফ কিন্তু আমার ভলিউম 1 বইটাতে তোমরা পাবে। মোস্টলি ভলিউম 1 বা ভলিউম 2 মোস্টলি তার মধ্যে কিন্তু পাবে। কিন্তু বর্তমানে যেভাবে কোয়েশ্চেন আসছে সেটা যদি ইনডেপথ আমরা ডিসকাস করতে চাই, তো সিম্বলিজম নিয়ে ইউপিএসসিতে কিন্তু প্রচুর ধরনের প্রশ্ন এসেছে। যেমন শুধু সিম্বলিজম আসতে পারে, সিম্বলিক অ্যান্ড ইন্টারপ্রিটেটিভ অ্যাপ্রোচ আসতে পারে, সিম্বলের ট্রান্সফরমেশন অ্যাপ্রোচ আসতে পারে, ট্যাক্সোনমিক্যাল অ্যাপ্রোচ আসতে পারে। ঠিক আছে, মেনলি যেটা হয়, ভিক্টর টার্নার এবং ক্লিফোর্ড গ্রিডস যারা মেনলি সিম্বলিজম নিয়ে কাজ করেছেন, ট্রান্সফরমেশন অ্যাপ্রোচ বা ট্রান্সফরমেটিভ অ্যাপ্রোচ যেটাই আমরা বলি না কেন, এবং ইন্টারপ্রিটেটিভ অ্যাপ্রোচ, এই দুটোর কম্পারিজনও অনেক সময় আসে, দুটো আলাদা আলাদা করে আসে। রিলেটেড অল ভিডিওস আমি আস্তে আস্তে আপলোড করব। আজকে যেটা আমি করব, যদি অল টুগেদার তোমাদের সিম্বলিজম আসে, তো সেই সিম্বলিজমে আমরা 10 বা 15 নম্বরে যদি অ্যান্সার করি, সো হোয়াট শুড উই লাইক, আমরা তার জন্য কি লিখবো? হ্যাঁ, দেখো, সিম্বলিজম, হ্যাঁ, সিম্বল মানে চিহ্ন, আর যখনই ইজম শব্দটা আসবে, দিস ইন্ডিকেটস এনি থিওরি অর এনি মতবাদ। ইট ইন্ডিকেটস এনি মতবাদ, মানে তোমার এই সম্পর্কে ওপিনিয়ন কি। ঠিক আছে, সিম্বল মিনস কি, হোয়াট ইজ সিম্বল? যখন কোনো কিছুকে ইন্টারপ্রেট করা হয় না, যখন কোনো চিহ্নের কোনো ইন্টারপ্রিটেশন থাকে না, সেটা হয়ে যায় সিম্বল। অ্যান্ড যখন এটার ইন্টারপ্রিটেশন থাকে তখনই কিন্তু এটা সিম্বলিক হয়ে যায়, মানে এখানে ইন্টারপ্রিটেশন এক্সিস্ট করছে, ইন্টারপ্রিটেশন কিন্তু থাকছে। তাহলে দিস ইজ, এই কনসেপ্টটা কিন্তু আমাদেরকে একটু জানতে হবে যে সিম্বলিজম বলতে আমরা কি বোঝাচ্ছি, মানে সিম্বল, দ্য ডিফারেন্ট সিম্বলস প্রেজেন্ট ইন আওয়ার কালচার। কারণ এটা আমরা বলতেই পারি যে কালচার ইজ আ ফ্যাব্রিক অফ মেনি সিম্বলস, তাই না? তো এই সিম্বল গুলো কালচারের মধ্যে কি ইন্ডিকেট করছে, এবং অল সিম্বলস হ্যাভ সাম ডিফারেন্ট ডিফারেন্ট মিনিংস। হ্যাঁ, এক একজনের কাছে এক একটা সিম্বলের কিন্তু অনেক ধরনের মানে হতে পারে। সাপোজ ধরো তোমরা যখন এক্সামিন ছোটবেলায় করতে অবশ্যই যদি এগুলো, তাও আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। পরীক্ষা দিতে বসেছো, খাতাটাকে এইভাবে ঢেকে দিচ্ছ, হুম, তো সেটা কিন্তু একটা চিহ্ন ইন্ডিকেট করছে তোমার সতীর্থ যে আছে, তোমার পাশে বসে যিনি পরীক্ষা দিচ্ছেন, তার কাছে, যে ইউ আর নট উইলিং টু শো এনিথিং। ওকে, সো দিস ইজ কল্ড সিম্বলিজম, মানে ইউ আর ইউর অ্যাক্টিভিটি, হোয়াট এভার অ্যাক্টিভিটি ইউ ডু, সেটা কিন্তু অন্যজনকে ইন্ডিকেট করবে দ্যাট হোয়াট ইজ ইয়োর, মানে ইয়োর ওপিনিয়ন অ্যাবাউট দ্যাট পার্টিকুলার থিং। মানে তুমি কোনো একটা পার্টিকুলার জিনিসকে তোমার অ্যাক্টিভিটির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছ যে ভাই আমার এই জিনিসটা পছন্দ হচ্ছে না, আমি মুখ ঘুরিয়ে নিলাম, মানে অপোজিট লোক বা ইউনিভার্সালি সবাই বুঝবে যে এ নিশ্চয়ই আমার কাছ থেকে কোনো একটা বিষয়ে অসন্তুষ্ট, সেই কারণে সে মুখ ঘুরিয়ে নিচ্ছে। দ্যাট ইজ এ ইউনিভার্সাল ট্রুথ, যেটা অ্যাকসেপ্টেড বাই অল। ঠিক আছে, কিছু চিহ্ন আছে যেটা রিলিজিয়াস হিসেবে, ওটা আমার রিলিজিয়ান ভ্যান গেনেপ টেনেপ ওগুলো পড়লে পেয়ে যাবে। ধরো ক্রস, ক্রস চিহ্নটা যখনই আমি দেখছি তখনই কিন্তু আমরা খ্রিস্টান কমিউনিটিকে ইন্ডিকেট করছি। এবার ধরো যেই কমিউনিটি খ্রিস্টান কমিউনিটি সম্বন্ধে কিছুই জানে না, তাদের কাছে দিস ইজ অনলি আ ক্রস। গট মাই পয়েন্ট? মানে একটা সিম্বলের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন থাকতে পারে, আবার একটা পার্টিকুলার বলতে পারো ইন্টারপ্রিটেশন, গভীর ইন্টারপ্রিটেশন থাকতে পারে। তো দিস ইজ কল্ড সিম্বলিজম। এবং এই সিম্বলিজমের কিন্তু অনেকগুলো ব্যাখ্যা আমরা অ্যাজ ওয়েল পেয়েছি। তো তারই কিছু কিছু যেগুলো মেন আমার মনে হয়েছে, তোমাদেরকে সিম্বলিজম যদি দেয় অ্যাটলিস্ট 4-5টা জিনিস তোমাদের লিখতেই হবে, সেগুলো আমি এই ভিডিওতে হালকাভাবে একটু বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, তো লেটস স্টার্ট। প্রথমেই আমি দেখাচ্ছি যে হোয়াট ইজ চিহ্নবাদ, মানে যখন কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো গোষ্ঠীর মধ্যে, ঠিক আছে, কোনো পার্টিকুলার সাইনের মাধ্যমে প্রতিনিধিত্ব করা যায়, তাকেই কিন্তু আমরা প্রতীক বলছি বা সিম্বল বলছি। ঠিক আছে, আগেকার দিনে আমরা যদি আদিম যুগে ফিরে যাই, বা এখনো কিছু কিছু ট্রাইবাল সমাজে বা প্রিমিটিভ সমাজে, দণ্ড, দণ্ড মানে হুইচ ইন্ডিকেট যে এটা হচ্ছে লিডারশিপ, মানে এই ব্যক্তি লিডার। হ্যাঁ, তো দ্যাট ইজ আ সিম্বল। ঠিক আছে, বা রাজা, সে আলাদা করে মুকুট পরছে, দ্য মুকুট ইজ ডিফারেন্ট দ্যান দ্য আদার্স, যদি অন্যান্য মন্ত্রীরাও পরে থাকে। সো দিস আর দ্য সিম্বলস। তো নৃবিজ্ঞান কিন্তু অ্যান্থ্রোপোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে এই এই যে সিম্বল, এই সিম্বলের ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু থিওরিজ আমরা দেখেছি, যেগুলোকে আমরা চিহ্নবাদ বলছি। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, হোয়াট ইজ সিম্বলিজম, হোয়াট ইজ
symbolism which is indicates any deeper meaning of a cultural বিহেভিয়ার। কোনো কালচারাল বিহেভিয়ারকে যখন ডিসিফার করা হয় কোনো সিম্বলের মাধ্যমে, তার ডিপার মিনিংকে খুঁজে বার করা হয়, সেটাতে কিন্তু আমরা বলি যে দ্যাট ইজ দ্য ইন্টারপ্রিটেটিভ অ্যাপ্রোচ অফ সিম্বল। মানে সিম্বলের কোনো কিছুকে ইন্টারপ্রিটেশন করা হচ্ছে। ওকে, সো যেটা মানুষের বিভিন্ন ধরনের আচরণের থেকে তুমি খুঁজে নিতে পারো, এবং এই সিম্বলটা কিন্তু যে কোনো কিছু হতে পারে। দ্যাট ক্যান বি আ ল্যাঙ্গুয়েজ, দ্যাট ক্যান বি আ কালার, দ্যাট ক্যান বি ইয়োর বিহেভিয়ার, দ্যাট ক্যান বি সাম আর্ট, দ্যাট ক্যান বি সাম ফুড সিম্বল। পরে আমরা দেখবো যখন ট্যাক্সোনমিক্যাল অ্যাপ্রোচ আসবে সিম্বলের, যে প্রত্যেকটা জিনিসের রিলিজিয়ান সিম্বল ইজ ডিফারেন্ট, ফুড সিম্বল ইজ ডিফারেন্ট। হ্যাঁ, আমি এক্সাম্পলও তোমাদেরকে দেবো, ঠিক আছে? তাহলে এইভাবে করে কিন্তু সিম্বলের মাধ্যমে কালচারাল কিছু অ্যাসপেক্টস আমাদের সামনে তুলে ধরা হয়, এবং দ্যাট ইজ কল্ড সিম্বলিজম। তাহলে এই যে সিম্বলিজম, এই সম্বন্ধে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ, বিভিন্ন থিওরিজ আমাদের সামনে উঠে এসেছে। তার মধ্যে সবার আগে ক্লাসিক্যাল, যেটা ইভলিউশনারি অ্যাপ্রোচ আমরা বলবো, হুইচ হ্যাজ বিন প্রোভাইডেড বাই মার্শাল, হোয়াইট, উইলসন। এই সমস্ত অ্যানথ্রোপোলজিস্ট বা সোশিওলজিস্ট, তারা কিন্তু এই ইভলিউশনারি অ্যাপ্রোচটা নিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন, যেখানে তারা সিম্বলকে বলেছে যে কোনো একটা সিম্বলের উঠে আসার পিছনে একটা সিরিজ অফ ইভলিউশন আছে, এবং সেটা কিভাবে উঠে এলো সেইটা স্টাডি করাই ছিল এদের মেন কাজ। এবং কিভাবে কোনো সিম্বল কোনো পার্টিকুলার কালচারের আভ্যন্তরীণ যে ইন্টারপ্রিটেশন আছে সেটা আমাদের সামনে ডিকোড করে বা ডিসিফার করে, সেটাই কিন্তু এই মার্শাল, হোয়াইট, উইলসন তারা নিজেদের কাজের মাধ্যমে কিন্তু মেনলি দেখিয়েছেন। যেখানে ওরা বলেছেন যে এনিথিং যেটা আমরা সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, যেটা হয়তো প্রথমে ছিল না, সেটা অ্যাকশন সিম্বল সবার আগে এসে। হোয়াট ইজ দ্যাট অ্যাকশন? মানে এখানে তুমি মাদার চাইল্ড রিলেশনশিপ বলতে পারো, মানে চাইল্ড রিয়ারিং কেসটাকে বলতে পারো। যখন একটা চাইল্ড ভূমিষ্ঠ হলো, একদম প্রিমিটিভ সমাজে চলে যাও, তখন মা কি করছে? তাকে মাতৃদুগ্ধ পান করাচ্ছে, ঠিক আছে? সো এই মা এবং তার শিশু, এটা যে চাইল্ড রেয়ারিং এর যে ব্যাপারটা, সেটা প্রথমে একটা অ্যাকশন ছিল, সেটা একটা স্পন্টিনিউয়াস অ্যাকশন। যখন ওটা কন্টিনিউয়াস হতে থাকলো, তখনই কিন্তু ওটা একটা পার্টিকুলার সিম্বলে পরিণত হলো, যে মা যখন বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, সেটা হচ্ছে সব থেকে একটা ইউনিভার্সাল ট্রুথ, এবং সেটা হচ্ছে সব থেকে একটা ইউনিভার্সাল বন্ড অফ আ ফ্যামিলি। তাহলে এই যে অ্যাকশনটা মা করছে, সেই অ্যাকশনের মাধ্যমে আস্তে আস্তে কিন্তু কি চলে এলো, তার একটা কিছু অ্যাক্টিভিটি এলো, তার একটা ইন্টারপ্রিটেশন এলো, আস্তে আস্তে সেটা ল্যাঙ্গুয়েজ এলো, এবং ডিফারেন্ট ডিফারেন্ট এনভায়রনমেন্টে সেটা ডিফারেন্ট ডিফারেন্ট ডেভেলপমেন্ট হলো, এবং আস্তে আস্তে সিভিলাইজেশন এলো, তারপর কিন্তু রাইটিং এলো। হ্যাঁ, তাহলে এই যে ক্লাসিক্যালি কিভাবে সিম্বল উঠে এসেছিল, সেইটা আমাদেরকে কে দেখালেন? সেটা কিন্তু আমাদেরকে মার্শাল, হোয়াইট, উইলসন, এরা কিন্তু এই সিম্বলিজমের এই পার্টিকুলার প্রসেসটা আমাদেরকে বলেছিলেন। ওকে, এরপরে যেটা আসছে দ্যাট ইজ ট্যাক্সোনমিক্যাল অ্যাপ্রোচ। ট্যাক্সোনমিক্যাল অ্যাপ্রোচ, যেটা আমরা ডেভিড স্নাইডারের কাজ বলবো। আলাদা করেও কিন্তু ডেভিড স্নাইডারের কাজটাকে আমরা ইন ডিটেলস লিখতে পারি, বাট যেহেতু সিম্বলিজমকে আমি 10 থেকে 15 নম্বরের মতন করছি, সেখানে সবারই কিছু না কিছু সিম্বলিজম দিয়েছে। তোমার কিন্তু বলেনি যে সিম্বলের ইন্টারপ্রিটেটিভ অ্যাপ্রোচ লেখো, বা সিম্বলের তোমার যেটা মেইন যে দুটো আসে আর কি, ট্রান্সফরমেটিভ অ্যাপ্রোচটা লেখো। তোমাকে সিম্বলিজম দিয়েছে, বা সিম্বলিক অ্যানথ্রোপোলজি এরকম দিয়েছে, বা সিম্বলিজম ইন অ্যানথ্রোপোলজি এরকম একটা কোনো কোয়েশ্চেন দিয়েছে, তখন কিন্তু সবার সম্বন্ধে টুকটুক করে আমাকে কিছু না কিছু বলতে হবে। তো স্নাইডার কি বলেছিল? স্নাইডার ক্লাসিফাই দ্য কালচারাল সিম্বলস ইন আ ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপস, ঠিক আছে? এবং প্রত্যেকটাকেই উনি বললেন যে প্রত্যেকটারই আলাদা আলাদা চিহ্ন রয়েছে। যেমন ফুড সিম্বল, সেটা একটা ধরনের ইন্টারপ্রিটেশন করছে তোমার, তার সারফেস মিনিংটা একরকম, কিন্তু তার ডিপার মিনিং যখন আমি ডিকোড করছি, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। হ্যাঁ, রিলিজিয়াস সিম্বল, দ্যাট ইজ অলসো আ ডিফারেন্ট থিং, যেটা আমি আগে বললাম, ঠিক আছে? কিছু পলিটিক্যাল সিম্বল হতে পারে। হ্যাঁ, হোয়াট এভার ইট ইজ, এভরিথিং হ্যাজ সাম সিম্বল অ্যান্ড দ্যাট ক্যান বি ক্লাসিফাইড ইন ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপস। ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপে ওটাকে ক্লাসিফাই করে দিলাম। এটা যে সিম্পল উদাহরণ দিচ্ছি, ধরো ফুড সিম্বল, ধরো আমরা সল্টের কথা বললাম, নুন, দিস ইজ আ ফুড, ঠিক আছে? তাহলে নর্মাল মিনিং, যদি সারফেস মিনিং আমি কি দেখি, এটা দ্যাট ইজ আ ফুড, কিন্তু অনেক সময় দিস ক্যান বি ইউজ টু ইন্ডিকেট ইউর বিহেভিয়ার। ইটস আ ডিপার সেন্স বলতে পারো, যেটা ডিকোড করছে মানে হাউ মাচ ফেথফুল আ পার্টিকুলার পার্সন
টু সামওয়ান, তাই না? আমি বলি যে তুই আমার নুন খেয়েছিস, হ্যাঁ, মানে লাইক দিস, মানে নুন খেয়েছি মানে, বা আমি তোমার নুন খেয়েছি, তার মানে আমি তোমার সঙ্গে অলওয়েজ ফেথফুল থাকবো। সো ইট ইজ ইন্ডিকেট দ্য ফেথফুলনেস। তার মানে দিস ক্যান বি সল্ট, তার সারফেস মিনিং কি একটা খাবার, ইটস আ কাইন্ড অফ খাবার, কিন্তু এটা যদি আমি ডিপার সেন্সে আমার বিহেভিয়ার দিয়ে বোঝাতে চাই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে কালচারে এই কথাটার একটা পার্টিকুলার ইন্ডিকেশন আছে, পার্টিকুলার ইন্টারপ্রিটেশন আছে। গট মাই পয়েন্ট? ঠিক সেরকম যেটা আমি এর আগে বলেছিলাম, আই ক্যান ইন্ডিকেট ইটস প্লাস, হ্যাঁ, প্লাস দিলে কিন্তু আমার কাছে এটা একটা প্লাস, অ্যাডিশনের একটা প্লাস। কিন্তু দিস প্লাস যদি এই ধরনের প্লাস আমি দেখি, তার মানে কিন্তু প্রাথমিকভাবে যার ইন্টারপ্রিটেশন আসবে দ্য অল ক্রিশ্চিয়ান কমিউনিটি, তাই না? তো এইভাবে করে প্রত্যেকটা সিম্বলের একটা সারফেস মিনিং এবং তার ডিপার মিনিং আছে, যেটা আমরা আরো পরে আরো ইনডেপথ পড়বো যখন আমরা থিক অ্যান্ড টেক্সট অ্যান্ড থিক ডেসক্রিপশন পড়বো ক্লিফোর্ড ক্রিজের ইন্টারপ্রিটেটিভ অ্যাপ্রোচে, ওটা কিন্তু আরো ডিটেলসে আমরা দেখতে পাবো। ওকে, দেন কাম টু দ্য থার্ড ওয়ান, দ্যাট ইজ দ্য সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ, যেটা গিভেন বাই সিগমন্ড ফ্রয়েড। আমরা ফ্রয়েডের নাম প্রত্যেকেই পড়েছি এবং সিগমন্ড ফ্রয়েডের অনেক তথ্য আমরা অ্যানথ্রোপোলজি বা তোমরা যারা সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো তারা জানো। তো ফ্রয়েড বলো, ফোরম্যান বলো, লাং বলো, এরা কিন্তু এই সাইকোলজিক্যাল অ্যাপ্রোচটা আমাদের সামনে তুলে ধরেছিলেন। এবং সিগমন্ড ফ্রয়েড যেটা বলেছিলেন, উনি অডিওপ্লাস কমপ্লেক্সের কথা আমাদেরকে বলেছিলেন। সো উই অল নো হোয়াট অ্যাবাউট অডিওপাস কমপ্লেক্স। অডিওপাস কমপ্লেক্স বা অডিওপাস, এটা একটা মিথ, অডিওপাস মিথ। সেই অডিওপাস মিথটাকে উনি সিগনিফাইড করেছিলেন যে প্রত্যেকটা ফ্যামিলিতে যখন চাইল্ড থাকে, অপোজিট সেক্সের চাইল্ডরা কিন্তু, বিশেষ করে দ্য মেল চাইল্ড ইজ অলওয়েজ অ্যাট্রাক্ট টু দেয়ার মাদার, তাদের মায়ের প্রতি অ্যাট্রাক্টেড থাকে, এবং ফর দ্যাট কিন্তু তারা দে আর অলওয়েজ ট্রাই, মানে তাদের মনের মধ্যে উইশ থাকে টু কিল হিজ ফাদার। ঠিক আছে? তো এই যে অডিওপাস কমপ্লেক্স, এর পিছনে একটা বিশাল বড় স্টোরি আছে। আমরা যদি অডিওপাসের স্টোরি দেখি, যেখানে ওর মা বাবা সব মানে স্বপ্নে দেখেছিল, এবং সেই কারণে অডিওপাসকে অন্য জায়গায় ফেলে রাখা হয়েছিল। তারপর সে যখন একটা অন্য রাজা রানীর কাছে মানুষ হলো, সে দেখলো যে সে তার বাবাকে মারবে এবং তার মাকে সে বিয়ে করবে, তো সেখান থেকে বাঁচতে সে ওই জায়গা থেকে চলে গেল। এটা একটা বিশাল ব্যাপার, একটা বড় একটা স্টোরি। তো এই যে অডিওপাস কমপ্লেক্স, এবং আলটিমেটলি কিন্তু সেই ঘটনাই ঘটেছিল যে ওর হাতেই ওর বাবার মৃত্যু হয়েছিল এবং ও তার মাকে বিয়ে করেছিল, এবং ওর মা তারপরে সুইসাইড করেছিল। ওকে, সো এই যে ওডিওপাস কমপ্লেক্সটা, এটাকে কিন্তু ফ্রয়েড তার সাইকোলজিক্যাল অ্যাপ্রোচে ব্যাখ্যা করেছেন। তো যেখানে আমরা কি দেখেছি যে অডিওপাস মিথকে উনি একটি সার্বজনীন ইচ্ছার সিম্বল হিসেবে দেখিয়েছেন, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাঁ। এবং সেখানে বলেছে যে কোনো গোষ্ঠীতে যখন পুরুষ ব্যক্তি থাকে, সে তার পিতাকেও হত্যা করতে পারে, এরকম একটা উইলিংনেস তার মধ্যে থাকে। এবং এর কারণ স্বরূপ উনি কি বলেছেন? সমলিঙ্গ বিদ্বেষ এবং বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি, যেটা আমি তোমাদেরকে বললাম। ওকে, তো এই জায়গাটা কিন্তু আমরা বলতে পারি সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ। এছাড়া স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, যেটা আমাদেরকে লেভি স্ট্রস বলেছিলেন, যে প্রত্যেকটা সিম্বলের কিছু স্ট্রাকচার আছে, অ্যাকর্ডিং টু দ্য সিম্বলিক থিংস স্ট্রাকচার ক্যান বি তোমার ক্লাসিফাইড। তো এই জায়গাগুলো আমরা এক্সপ্লেন করতে পারি। তো এত কিছু দেওয়ার দরকার নেই, মোটামুটি ধরো এই তিনটে দিলাম। অডিওপাস কাম, যেটা সেক্সুয়াল জেলাসিকে অডিওপাস এখানে মেনলি কি আমাদের সামনে উঠে আসছে, সেক্সুয়াল জেলাসি। হোয়াট ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ দিস? দ্যাট ইজ সেক্সুয়াল জেলাসি অফ দ্য অপোজিট সেক্স, তাই না? সরি, টু দ্য সেম সেক্স, মানে অডিওপ্লাস কমপ্লেক্স একটা সিম্বল, অডিওপ্লাস মিথ একটা সিম্বল, যেটা ইন্ডিকেট করে, যেটা ডিকোড করে সেক্সুয়াল জেলাসনেস। ঠিক আছে? তাহলে এরপরে আমরা আসি, এগুলো কিন্তু আরো ডিটেলসে আমাদের পড়তে হবে, বিশেষ করে ট্রান্সফরমেশন অ্যাপ্রোচ এবং ইন্টারপ্রিটেটিভ অ্যাপ্রোচ অফ সিম্বল। এই ট্রান্সফরমেশন অ্যাপ্রোচ যেটা আমাদের সামনে তুলে ধরেছিলেন কে? টার্নার, ভিক্টর টার্নার। হ্যাঁ, ভিক্টর টার্নার কিন্তু আমাদের সামনে ট্রান্সফরমেশন অ্যাপ্রোচ, ট্রান্সফরমেশন মানে কি? ট্রান্সফরমেশন হওয়া, একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে তুমি ট্রান্সফরমেশন হচ্ছ। ঠিক আছে? এই ট্রান্সফরমেশন যে
থিঙ্কিংটা ওনার মাথায় এসেছিল, এটা এসেছিল ভ্যান গেনেভ থেকে। ভ্যান গেনেভের মডেলও কিন্তু মোস্টলি তোমরা আমার ভলিউম 2 বইটাতে পাবে। হ্যাঁ, তো ভ্যান গেনেভ যেটা রাইটস দ্য প্যাসেজ উনি করেছিলেন ভ্যান গেনেভ, সেখানে ভ্যান গেনেভ কি দেখিয়েছিলেন যে 3টে স্টেজের মাধ্যমে পরিবর্তন আসে। যখন কোনো ধরো পুবার্টিতে আসছো তুমি বিভিন্ন ট্রাইবে, তখন তোমাকে কিছু কিছু রাইট দ্য প্যাসেজের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে তুমি একটা ফেজ থেকে আরেকটা ফেজের মধ্যে আসছো। এবং এটার জন্য উনি কি বলেছিলেন যে ব্যক্তিকে, মানে দ্য ইন্ডিভিজুয়াল শুড বি ডিটাচ ফ্রম দ্য সোশ্যাল গ্রুপ, মানে প্রথমে ইন্ডিভিজুয়ালকে সোশ্যাল গ্রুপ থেকে আলাদা করে দাও, তার মানে ব্যক্তির সামাজিক বিচ্ছিন্নতা, এটা ছিল তার প্রথম স্টেপ। দেন দ্য লিমিনাল স্টেজ। লিমিনাল স্টেজ মানে কিছু কিছু সীমাবদ্ধতা থাকবে, ব্যক্তিকে ওই সময় সেটাকে পালন করতে হবে, অ্যান্ড দ্যাট ক্যান বি সুপারভাইজড বাই দ্য সোশ্যাল লিডার্স, মানে সোসাইটি সেটাকে খুব মানে খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করবে যে এই সমস্ত সীমাবদ্ধগুলো লিমিনাল স্টেজগুলো মেনে চলছে কিনা। দ্য লিমিনাল স্টেজ, যে এই লিমিনালিটিটা কিন্তু কাজ করেছিলেন কে? ভিক্টর টার্নার। হ্যাঁ, ভ্যান গেনেভ এই দুটোকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন। এবং দেন যখন ওই লিমিনাল স্টেজটাকে সে পার করে আসবে, দেন রিইউনিয়ন উইথ দ্য সোসাইটি, মানে ব্যক্তি আবার সমাজে নিজে ফিরে আসবে, তার পুনর্মিলন ঘটবে সমাজে, সে আবার প্রতিষ্ঠা পাবে, তার পুবার্টি স্টেজে সে চলে এলো। তো এই বিভিন্ন ট্রাইবাল সমাজে কিন্তু এই পুবার্টিতে আসার জন্য বিভিন্ন ধরনের লিমিনাল স্টেজ বা এই ধরনের 3টি রাইটস দ্য প্যাসেজ স্টেজেস থাকে। ওকে, তো টার্নার যেটা আমি বলছিলাম যে লিমিনালিটি সম্বন্ধে কিন্তু বেশিভাবে আমাদেরকে ব্যাখ্যা করেছেন, এবং লিমিনালিটি যে পর্যায়টা সেটা কিন্তু কি করছে, চিরস্থায়ী থাকছে না। অ্যাকর্ডিং টু টার্নার, যখনই তুমি লিমিনাল স্টেজে আসো, দ্যাট ক্রিয়েটস আ কমিউটাস, কমিউটাস মানে একটা আলাদা ধরনের সোসাইটি তৈরি করে দিল, অ্যান্ড দ্যাট পার্টিকুলার টাইম হুইচ, যেই সোসাইটিটা স্ট্রাকচারলেস, যেটা অ্যাকচুয়ালি কোনো স্ট্রাকচার নেই, মানে যে নর্মেটিভ স্ট্রাকচারটা ছিল সোসাইটির সেটা র্যাপচার হয়ে গেল ইন দ্য লিমিনাল স্টেট। গট মাই পয়েন্ট? তার মানে সেখানে কিসের উপর ভিত্তি রইল? দ্যাট সেখানে ভিত্তি রইল ইকুয়ালিটির উপরে, বা সলিডারিটির ওপরে। ঠিক আছে, ইকুয়ালিটি অ্যান্ড সলিড, তুমি কত তোমার সততা, তোমার সবাই সমানভাবে সবকিছু পাবে, সেটার উপর ডিপেন্ড করে একটা ক্রমান্বয়ে কিন্তু ব্যক্তি উঠে এলো তার স্টেটাসে। হ্যাঁ, তো এই জায়গাটাই কিন্তু উনি ব্যাখ্যা করেছিলেন, এবং সেক্ষেত্রে প্রথমেই যেটা করতে হয়েছিল, ডিকনস্ট্রাকশন অফ দ্য নর্মেটিভ ফর্ম অফ সোসাইটি, মানে সোসাইটির যে প্রেজেন্ট ফর্মটা আছে, টার্নার সেই প্রেজেন্ট ফর্মটাকে বলছেন যে সেটা ডিকনস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, সেটা ভেঙে যাচ্ছে, এবং আস্তে আস্তে তারপরে একটা স্ট্রাকচারলেস সোসাইটি ক্রিয়েট হচ্ছে। কমিউটাস ইজ আ স্ট্রাকচারলেস সোসাইটি, যেখানে কোনো স্ট্রাকচার সেভাবে থাকছে না, এবং অল আর ইকুয়াল অ্যান্ড সলিডারিটি গেট দ্য সেম থিং। দেন একজন তার স্টেটাসটাকে বাড়িয়ে নিয়ে উপরে উঠে এলো। ওকে, দ্যাট ইজ আ বলতে পারো টার্নারের মেইন কাজ ছিল। কিন্তু উনি বারবারই বলেছেন এই যে লিমিনাল স্টেজটা, ইট ইজ নট আ পার্মানেন্ট স্টেজ, ইট ইজ আ টেম্পোরারি স্টেজ, মানে এটা কিন্তু চিরস্থায়ী নয়। এবং এটার জন্য উনি নাদিম্বু উপজাতি সমাজের উপরে একটা ডিটেল স্টাডি করেছিলেন, এবং নাদিম্বুরা যখন বেবি হয়, সেই বেবিটাকে একটা হোয়াইট স্যাপ ট্রি, যেটা ওদের একটা স্যাক্রেড ট্রি, সেই ট্রি এর কাছে নিয়ে যায়, তার গাছের চোকলাটা মানে বার্কটাকে তুলে দিলে সেখান থেকে যে হোয়াইট স্যাপটা বেরোয়, সেই স্যাপটাকে বাচ্চার ঠোঁটে লাগায় বা বাচ্চাকে একটু চাটিয়ে দেয়, যেটা ইন্ডিকেট করে যে মায়ের সাথে বাচ্চার যে ব্রেস্ট ফিডিং ব্যাপারটা, সেটা কিন্তু আরো স্ট্রং বন্ড তৈরি করলো বাই দিস পার্টিকুলার অ্যাক্টিভিটি। একটা উৎসব পালন হলো, তার মাধ্যমে মাদার এবং চাইল্ড যে বন্ডটা সেটা অনেক বেশি প্রাধান্য পেল, এবং ফ্যামিলির যে বন্ড সেটা কিন্তু আরো বেশি স্ট্রং হলো। এইভাবে যখন কোনো ফিমেল মা হলো, সোসাইটিতে তার স্টেটাসটা কিন্তু বেড়ে গেল। হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু ভিক্টর টার্নার নাদিম্বু সমাজের এই পার্টিকুলার জিনিসটার ভিত্তিতে একটা সেরিমনি হয় তখন, সেটার মাধ্যমে কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। ওকে, তো এটা তোমরা যেটা আমি বললাম যে যে এই জিনিসটা, পুরো জিনিসটা কিন্তু তোমরা বায়া ফ্লো চার্টও কিন্তু ব্যাখ্যা করতে পারো। হ্যাঁ, এখানে জায়গা নেই, নাহলে আমি করে দেখিয়ে দিতাম ফ্লো চার্টটা। নাও কাম টু দ্য ইন্টারপ্রিটেটিভ অ্যাপ্রোচ, যেটা ক্লিফোর্ড গ্রিটস আমাদের সামনে দিয়েছিলেন, এবং সেটাকে কিন্তু অনেকেই হারমেনিউটিক্স বলে।
মানে ফিলোসফির একটা ব্রাঞ্চ বা ফিলোসফির মানে একটা ফিলোসফিক্যাল জিনিস উনি আমাদের সামনে তুলে ধরেছেন, যেটা ইন্টারপ্রেটেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে উনি দেখিয়েছিলেন। এবং সেখানে উনি টেক্সট অ্যান্ড থিক এটাও কিন্তু আসতে পারে ডেসক্রিপশন বলেছেন, মানে কালচারটাকে উনি টেক্সট হিসাবে দেখিয়েছেন। মানে প্রত্যেকটা সোশ্যাল কমিউনিটিতে কালচার হচ্ছে মেন টেক্সট, মানে মেন বিষয়বস্তু, ঠিক আছে। এবং সেই টেক্সটের কিন্তু একটা থিক ডেসক্রিপশন আছে, মানে একটা ডিপার সিগনিফিকেন্স আছে, সেটাই কিন্তু উনি আমাদের সামনে তুলে ধরতে চেয়েছিলেন। হ্যাঁ, এবং অ্যাকর্ডিংলি উনি বালিনিজ কক ফাইটটাকে বলেছিলেন। বালিনী উপজাতিতে, কোথায় লিখি, কক ফাইট, এই যে কেস স্টাডিটা বা ফিল্ড ওয়ার্কটা উনি করেছিলেন, এটার মাধ্যমে উনি আমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলেন যেখানে ককটা কি টেক্সট দিচ্ছে, কি সিম্বল বহন করছে, সিম্বল অফ দ্য কক, যেটা মাস্কুলিয়ারিটি মানে পেশিবহুল, মানে কক মানে পেশিবহুল, অবভিয়াসলি সেটা পুরুষ। হ্যাঁ, তো সেখানে কিন্তু ফিমেলদের সেভাবে করে দেখানো হয়নি, ওই জায়গাটা ওনার একটা বলতে পারো নেগেটিভ পয়েন্ট হিসাবে। যদি আমরা শুধু ইন্টারপ্রেটেটিভ অ্যাপ্রোচ লিখি বা ট্রান্সফরমেটিভ অ্যাপ্রোচ লিখি, তখন কিন্তু আমাদের ক্রিটিসিজম দিতে হবে। আই উইল গিভ দোজ ভিডিওস লেটার অন, ওকে। তাহলে এই যে কক ফাইটটা, ওটাকে উনি কি বলছেন, দিস ইন্ডিকেট যে মেলস আর পেশিবহুল, এবং কক ফাইট সেটা, দিস ইজ আ সিম্বল যে এই ফাইট করলে ইউ ক্যান বি উইন অর ইউ ক্যান বি লস, তাই তো। যদি উইন হয় তাহলে তোমার প্রাইড, তার গ্রেটার সিগনিফিকেন্স মানে কি, প্রাইডটা ইনক্রিজ করছে যদি উইন হয়। হ্যাঁ, তার মানে হায়ারার্কি, হায়ারার্কি ইন্ডিকেট করছে, মানে ডিপার সেন্সে এটা তোমাকে হায়ারার্কি দিচ্ছে। তাহলে এই জায়গাটাই উনি বলতে চাইছেন যে টেক্সটের একটা থিক ডেসক্রিপশন আছে, মানে কক ফাইট এটার মধ্যে থেকে থিক ডেসক্রিপশন উনি কি পেলেন, যে মেলস আর অলওয়েজ শুড বি মাস্কিউলার অ্যান্ড দে আর ইন আ মানে আপার পজিশন অফ দ্য হায়ারার্কি, এবং যে যত বেশি মাস্কিউলার হবে হায়ারার্কিতে সে তত ওপরের দিকে থাকবে। এবং এই যে মোরগ লড়াই, এটা কিন্তু এই জনগোষ্ঠীর একটা বলতে পারো ট্রান্সফরমেটিভ, মানে ট্রান্সফরমেশন হয়ে আসছে জেনারেশন টু জেনারেশন ওয়াইজ, মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন স্টিল ইজ গোয়িং অন। হ্যাঁ, তো এই যে গ্রেডস, যেটাকে উনি বলেছেন যে প্রত্যেকটা সমাজের যে কাঠামো থাকে এবং সেখানে যে কালচার থাকে, দ্যাট ইজ আর টেক্সট। হ্যাঁ, এবং সেই কালচারটা কিন্তু সেই সমাজের প্রত্যেকটা লোকের একটা অর্জিত বৈশিষ্ট্য। পরে আমরা টাইলারকে দেখেছিলাম কালচার ইজ আ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, তাই না, ওটা আমি পড়েছিলাম, আমরা বলেছিলাম মানে কালচারাল থিওরিতে। এবং প্রত্যেকটা সমাজের ওপরে ভিত্তি করেই এই যে কোনো একটা ঘটনা আলটিমেটলি প্রতিষ্ঠিত হয়, কোনো একটা পার্টিকুলার ব্যক্তির আচরণের উপর ভিত্তি করে কিন্তু নয়, সেটা ক্রিটস আমাদের সামনে তুলে ধরেছিলেন। হ্যাঁ, এবং এক্ষেত্রে উনি কিন্তু বলেছেন, যেটা আমি বললাম, যে একটা একটা হিস্টোরিক্যাল ট্রান্সফরমেশন আছে। হ্যাঁ, এবং যেটা কোনো পার্টিকুলার জনগোষ্ঠীতে ডে বাই ডে তার নলেজটাকে ইনক্রিজ করে। এবং এই যে সাইনগুলো তার বিভিন্ন অর্থ হতে পারে, এবং সেই অর্থ অনুযায়ী তারা ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ারও কিন্তু করতে পারে। এখানে দেখো বালিনিস, যেটা আমি বলছিলাম, গ্রিটস তার মোরগ লড়াইয়ের কথা বলেছে, তো ওই কথাটা এখানে লেখা আছে। তাহলে এখানে একটা জাস্ট চার্টের মাধ্যমে দেখানো হয়েছে, মোরগটা হচ্ছে যদি সিম্বল হয়, তার টেক্সট কি, তার বিষয়বস্তু কি, পেশিবহুল, মানে মোরগ ইজ অলওয়েজ শক্তিশালী। তাহলে তার ঠিক ডেসক্রিপশন বা সিগনিফিকেন্স কি হলো, পুরুষরা পেশিবহুল এবং সমাজের রক্ষাকারী। গট মাই পয়েন্ট? তাহলে মোরগরা যখন লড়াই করছে, দ্যাট ইন্ডিকেট ক্রুয়েলিটি, মানে নৃশংসতাকে ইন্ডিকেট করে। তার মানে এদের যে সমাজে যে পুবার্টি যখন আসছে, সেই যে ফেজটা, সেই যে লিমিনাল ফেজটার থেকে সে যাবে আরেকটা ফেজে, যে স্তরটা পেরিয়ে, সেই জায়গাটা কিন্তু খুব কষ্টদায়ক হয়। হ্যাঁ, অনেক সময় এটা কেটে দেয়, ছিঁড়ে দেয়, এরকম অনেক রকম ট্রাইবাল ঘটনা আমরা জানি, যদি ট্রাইবাল সমাজকে আরো ডিটেলসে পড়ো দেখতে পাবে। যদি যেত বা হারো, তাহলে যদি যেতে তাহলে অবভিয়াসলি তার প্রাইসটা ইনক্রিজ হবে, হারলে মানে তার সম্মানহানি করবে। তার মানে হায়ারার্কি ইন্ডিকেট করছে, উইচ ইন্ডিকেট তার থিকার ডেসক্রিপশন কি হলো, সমাজে পদমর্যাদা ক্রমান্বয়ে একটা, তুমি কোথায় থাকবে পদমর্যাদা অনুযায়ী তার একটা জায়গা নির্ধারণ করে দেওয়া। তাই দেখো, যদি সিম্বলিজম আসে, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা কি লিখবো, সিম্বলিজমে আমি কি বলেছি, একটা ছোট্ট ইন্ট্রো লিখবো। হোয়াট ইজ symbolism and what it indicates actually. Then we give the different theories, so give a flowchart of that theories and take the theories one by one in a body, and 2 to 3 line we can give the
এক্সাম্পলস, প্রত্যেকটা থিওরি সম্বন্ধে একটু লিখবো, যদি থাকে এক্সাম্পল দিয়ে দেবে। কিন্তু ট্রান্সফরমেটিভ অ্যাপ্রোচ এবং ইন্টারপ্রেটিভ অ্যাপ্রোচটা একটু ডিপার সেন্সে করতে হবে। তার মানে আলটিমেটলি কনক্লুশন কি হলো, যে প্রত্যেকটা চিহ্নেই সমাজে কিছু না কিছু গুরুত্ব আছে এবং অ্যাকর্ডিং টু দ্য সমাজ চিহ্ন ক্যান বি চেঞ্জ, এবং ডিফারেন্ট ডিফারেন্ট সমাজের চিহ্নের ডিফারেন্ট ডিফারেন্ট অন্তর্নিহিত মানে ইনার মিনিংটা কিন্তু ডিফারেন্ট হতেও পারে। হ্যাঁ, সেটা অন্য কিছু ডিফাইন করতে পারে। তোমার কাছে প্লাস সাইনটা একরকম হতে পারে, আবার ক্রিশ্চিয়ান কমিউনিটির কাছে ওটা তাদের স্যাক্রেড সাইন, তাই না? তো এইভাবে করে আমরা কনক্লুশন করবো এবং আমাদের কোয়েশ্চেন অ্যান্সারটাকে শেষ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যে জিজ্ঞেস করেছিলে সিম্বলিক অ্যান্ড ইন্টারপ্রেটেটিভ অ্যাপ্রোচ, আশা করি তাকে বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। যদি ভালো লেগে থাকে শেয়ার করো এবং তোমাদের ওপিনিয়ন অবশ্যই আমাদের জানিও, কি ধরনের ভিডিও আরো তোমরা পেতে চাও। থ্যাংক ইউ।